আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপবিত্র ভালোবাসা গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দরজা খুলে দেখি দরজার সামনে মৌ আর সাজ্জাদ দাঁড়িয়ে আছে। মৌ আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি বললাম, সাজ্জাদ ও এখানে কেন? সাজ্জাদ বলল, দোস্ত আমি জানি না, মৌ আমায় অনেক রিকোয়েস্ট করেছে তোর ঠিকানা দেওয়ার জন্য, তাই আমি তাকে তোর কাছে নিয়ে এসেছি। আমি বললাম, তোকে রিকোয়েস্ট করবে দেখেই কি তুই আমার ঠিকানা দিবি? সাজ্জাদ বলল, রিকোয়েস্ট বলতে সে সুইসাইড করবে বলেছে, তাই দিতে বাধ্য হয়েছি। আমি চাইনি যে সে কোনো খারাপ কিছু করুক। আমি বললাম, যে যাই করবে করুক, তাতে আমার কিছুই যায় আসে না, আমি আর এসব নিতে পারছি না। তখনই মৌ দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ প্লিজ, তুমি আমায় মাফ করে দাও। আমি তোমায় ছেড়ে গিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি আর কোনোদিন অমনধারা আচরণ করব না। আমি কত বড় ভুল করেছি তোমায় ছেড়ে গিয়ে, তা এখন হারে হারে টের পাচ্ছি আমি বললাম, মৌ তোমার সাথে কখনোই আমার কোনো কিছু ছিল না, সো মাফ চাওয়ার কিছুই নেই। আর নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার রাইট তোমার রয়েছে, আর তুমি সেটাই করেছো। সো প্লিজ নিজের মতন থাকো সেই মানুষকে নিয়ে, আর আমাকে আমার মতন থাকতে দাও। মৌ বলল, না আমি তোমাকে তোমার মতন থাকতে দিব না। আমি নিলয়ের রূপ দেখে নিয়েছি, সে কেমন নরপশু। আকাশ প্লিজ, আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই। মেজাজ পুরো খারাপ হয়ে গেল মৌয়ের কথা শুনে। সবাই আমাকে খেলনার পুতুল পেয়েছে, যোগ্য না বলে অপমান করে ছেড়ে চলে যাবে, আবার পরবর্তীতে ফিরে আসবে। বাহ কি সুন্দর কথা। এক ঝাটকা দিয়ে মৌকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। মৌ দেখো, আমার এখন এসব ন্যাকামো দেখার সময় নাই। তোমাদের যা ভালো লেগেছে তোমরা করেছো, তোমাদের সেই সব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। সো প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও, আর তোমরা তোমাদের মতন থাকো। আমার এখন কাজ আছে, আমাকে হসপিটালে যেতে হবে, সো আমি চললাম। সাজ্জাদ বলল, আকাশ কি হয়েছে রে, হসপিটালে যাবি মানে? আমি বললাম, আরে অধরা নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাই হসপিটালে যেতে হবে। তুই চল তো সাজ্জাদ আমার সাথে। সাজ্জাদ বলল, আরে আল্লাহ, কি হচ্ছে তোর জীবনে এসব? শুরুতে সবাই ভুল বুঝে চলে যায়, পরে যখন নিজের ভুল বুঝতে পারে তখন আবার ফিরে এসে হাঙ্গামা করে। আমি বললাম, বাদ দে এসব কথা, তুই প্লিজ তাড়াতাড়ি চল আমার সাথে। আর মৌ তুমি তোমার বাড়িতে চলে যাও। মৌ বলল, না আমিও যাব তোমার সাথে। আমি বললাম, তার কোনো দরকার নেই, আমরা ওকে দেখতে যাচ্ছি। আমি যাব বলেছি তো যাবই। এই বলে মৌ চিৎকার করে ওঠে। সাজ্জাদ বলল, আরে মৌ থামো। আকাশ আমি বলি কি, ওকেও সাথে নিয়ে নে। আমি বললাম, ওকে ঠিক আছে। তিনজন মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। হসপিটালে পৌঁছে অধরার কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি অধরাকে হসপিটালের বেডে শুইয়ে রাখা হয়েছে। ডক্টর থেকে অধরার বিষয়ে জানতে চাইলাম, ডক্টর পেশেন্ট এখন কেমন আছে? ডক্টর বলল, দেখুন বিপদ তো কেটে গেছে, তবে পেশেন্ট নিজেই একটা বিপদ। তিনি যে হারে হাতের রগ কেটেছেন, আমার তো মনে হয় না যে উনি কোনো মানুষ। না হয় এইভাবে একটা মানুষ কিভাবে নিজের হাতের রগ কাটে? আপনারা প্লিজ একটু উনার দিকে খেয়াল রাখবেন। আমি বললাম, যাক শুক্রিয়া। আচ্ছা ডক্টর, আমরা খেয়াল রাখবো। ডক্টরের সাথে কথা শেষ করে অধরার সামনে গেলাম। সে আমায় দেখতে পেয়ে বলল, এই আকাশ তুমি আসছো? আমি জানতাম তুমি ঠিক হয়ে আসবে। আমি জানি তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। আমি বললাম, অধরা তুমি কেন এমনটা করলে? অধরা বলল, তুমি আমায় ছেড়ে গেলে কেন? আমি বললাম, অধরা তুমি কি পাগল হয়ে গেছো? এসব কাজ কি মানুষ করে? অধরা বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, পুরোপুরি পাগল হয়ে গেছি তোর জন্য। আর এটা তো ছোটখাটো, তোমায় না পেলে তো আমি নিজেকে শেষ করে দিব। আমার তোমাকে চাই। এই বলে আকাশকে খামচি দিয়ে ধরে। একটু আড়ালে মৌ দাঁড়িয়েছিল। সে এই রূপ দৃশ্য দেখে মুখ চেপে কান্না করে দেয়। আমি বললাম, অধরা পাগলামো বন্ধ করো, আমার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। আমি এখন নিজেকেই অনেক বেশি ভালোবাসি। অধরা বলল, মিথ্যা বলবি না আমায়, আমি জানি তুই মৌকে ভালোবাসিস, তাই তুই আমায় আপন করে নিচ্ছিস না। আমি বললাম, অধরা আমি কাউকেই ভালোবাসি না, তোমাকেও না মৌকেও না। তবে হ্যাঁ, একটা সময় খুব বেশি ভালোবাসতাম তোমাকে, তাই তোমার পেটে অন্যের বাচ্চা জানা সত্ত্বেও আমি তোমায় ভালোবেসেছি। কিন্তু তুমি আমায় জুতোর বাড়ি দিয়েছো তোমার ভালোবাসার জন্য, নানান রকম অপমান করে তিশানের কাছে চলে গিয়েছো। সেদিন তুমি নিজ হাতে আমার সমস্ত ভালোবাসাকে মাটিতে দাফন করে দিয়েছো। আর অন্যদিকে মৌকেও একটা সুযোগ দিয়েছিলাম, কারণ সে আমায় গত 5 বছর ধরে ভালোবাসে, কিন্তু সে পরবর্তীতে আমায় হাসির পাত্র বানিয়ে দেয়, আমার যোগ্যতা নিয়ে আঙ্গুল তুলে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সেই দিন দ্বিতীয়বারের মতন লাথি খেয়ে ভালোবাসা নামক জিনিসটা মন থেকে পুরোপুরি মুছে গেছে। আকাশের কথা শুনে মৌ আড়াল থেকে বেরিয়ে এসে আকাশের পায়ে পড়ে যায় আর ফুপিয়ে কান্না করে দেয়। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও, আমি সত্যি লজ্জিত আকাশ। অধরা বলল, এই মৌ সর তুই আমার আকাশের কাছ থেকে, না হয় কিন্তু খুব খারাপ হবে। মৌ বলল, না আমি সরব না, আকাশ যতক্ষণ না আমায় মাফ করবে ততক্ষণ আমি আকাশের পা ছাড়বো না। আমি বললাম, অধরা মৌ তোমরা দুটো কি শুরু করেছো? আর মৌ তুমি পা ছাড়ো আমার।
অধরা বলল, আমি কিছুই শুরু করিনি। মৌকে তোমার আশেপাশে ঘেঁষতে বারণ করো। আমি বললাম, মৌ তোমায় বলেছি পা ছাড়তে। মৌ বলল, আকাশ প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি বললাম, মৌ দেখো এটা হসপিটাল, সো প্লিজ সিন ক্রিয়েট করিও না। আর যাও, মাফ করে দিয়েছি। আর অধরা তুমিও আমায় ছাড়ো। মৌ বাধ্য মেয়ের মতন আকাশের পা ছেড়ে দেয়, কিন্তু অধরা আকাশকে ছাড়ে না। অধরা বলে, না আমি তোমায় ছাড়বো না, আমি ছেড়ে দিলেই তুই আমায় ছেড়ে চলে যাবি আর এই মৌকে বিয়ে করে নিবি। অধরা স্টপ এই বলে জোরে একটা ধমক দিলাম, সাথে সাথে অধরা আমায় ছেড়ে দিল। কিন্তু অবাক করা বিষয় হলো সে ধমক খেয়ে কান্না করে দিয়েছে। দেখো তোমাদের দুজনের কাউকে আমার চাই না, আমি একাই ভালো আছি। তবে যদি মামা মামিরা অন্য মেয়ে পছন্দ করে আমার জন্য, তাহলে তাকেই বিয়ে করে নিব। কিন্তু তোমাদের দুজনের কাউকে আমি বিয়ে করব না, কারণ তোমরা দুজনই আমায় অবহেলা করেছো। সো কাউকে আমার দরকার নেই। তোমরা দুজন তোমাদের মতন থাকো আর আমি আমার মতন। আজকের পর তোমাদের দুজনের মুখ আমি আর দেখতে চাই না। আর অধরা এরপর যদি আর পাগলামো করো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। সো আমি চললাম। তারপর সেখান থেকে চলে আসলাম একাই। সাজ্জাদকেও ফেলে রেখে চলে এসেছি সেখানে। মাথা পুরো ভো ভো করে ঘুরছে, কাকে রেখে কাকে আপন করব আমি। মাথায় কিছুই কাজ করছিল না, কারণ একজনকে আমি ভালোবাসি, আরেকজন আমাকে ভালোবাসে, তাই কাউকে আপন করিনি। ওদেরকে ওদের হালতে ছেড়ে দিয়ে চলে এসেছি। হসপিটাল থেকে বের হয়ে এসে ব্রিজের উপরে বসে আছি। চোখ জোড়া দিয়ে টুপটুপ করে পানি ঝরছে, তবে কান্না করলেও এখন আর কিছুই করার নেই। আমি অধরাকে বলেছিলাম যে সময়টা একদিন আমারও আসবে। আমার সময়টা ঠিকই এসেছে। অন্যদিকে ময়ের কথা কি বা বলবো, যোগ্য ছেলে খুঁজতে গিয়ে এখন নিজেই যোগ্যতা হারিয়ে বসে আছে। মাথা পুরো ফেটে যাচ্ছে এসব চিন্তায়, তাও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। ব্রিজের উপরে অনেকটা সময় বসেছিলাম, না এখন আর ভালো লাগছে না, অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। ব্রিজের উপর থেকে উঠে অন্য জায়গায় চলে গেলাম। এদিকে সাজ্জাদ একের পর এক ফোন করেই যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করতে বিরক্ত লাগছে। আমি জানি ফোন রিসিভ করলেই হয়তো মৌ বা অধরার টপিক নিয়ে কথা বলবে, তাই ফোন অফ করে পকেটে ফেলে রেখেছি। এভাবে সারাদিন কেটে গেল। রাতের বেলায় বাসার দিকে রওনা দিলাম। অনেকটা সময় তো বাইরে থেকেছি, কিন্তু এখন বাসায় না গেলে সমস্যা হবে, কারণ কিছু কাজ বাকি পড়ে আছে। বাসায় গিয়ে সেসব কমপ্লিট করতে হবে, তাই আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে পকেট থেকে চাবি বের করব দরজা খোলার জন্য, কিন্তু দেখি বাসার দরজা খোলা। তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে দেখি দরবেশ দুজন বাসার মধ্যে বসে আছে মনমরা হয়ে, আর পাশেই চেয়ার নিয়ে বসে আছে সাজ্জাদ। তারা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। আকাশ তুমি কই ছিলে সারাদিন? আমি বললাম জাহান্নামের চৌরাস্তায় ছিলাম। তোমাদের কি? অধরা বলল আমাদের অনেক কিছু, বিশেষ করে আমার। আমি বললাম দেখো অধরা, মেজাজ খারাপ করিও না। আর সাজ্জাদ তুই ওদের দুটোকে বাসায় কেন নিয়ে এসেছিস, বিশেষ করে অধরাকে? তার তো হসপিটালে থাকার কথা ছিল, ওর কন্ডিশন দেখেছিস একবারও? সাজ্জাদ বলল ভাই আমাকে মাফ কর, আমি কোনো কিছুই জানি না। ওরা দুটো আমার কান ঝালাপালা করে দিচ্ছিল। বিশেষ করে অধরা তো পাগলামো শুরু করে দিয়েছে সেই লেভেলের। সে তোর বাসায় আসবেই। আমি তাকে অনেক বুঝিয়েছি যে তার শরীর ভালো না, কিন্তু সে আমার কথা শুনতেই নারাজ। হসপিটালে সিন ক্রিয়েট শুরু করে দিয়েছে। তার একটাই কথা, সে তোর বাসায় আসবে, তোর কাছে আসবে। আমি বললাম মৌ অধরা না হয় পাগল, তাই সে পাগলামো করেছে, কিন্তু তুমি কেন আসলে আমার বাসায়? মৌ বলল আকাশ প্লিজ এভাবে বলছো কেন? আমিও তোমায় খুব বেশি ভালোবাসি, আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে ছাড়া, তাই এসেছি তোমার কাছে। আমি বললাম তোমাদের দুটোরই মাথা খারাপ হয়ে গেছে, প্লিজ তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। তোমাদের দুজনের কাউকে আমি চাই না, অনেক হয়েছে তোমাদের ভালোবাসা, আর দরকার নেই। অধরা বলল না দরকার আছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব আমি। আমি বললাম অধরা আমার কথা কি তোমার কানে যায়নি? আমি একবার বললাম না যে তোমাদের কাউকে আমার চাই না? অধরা বলল না আমার কানে যায় না কথা, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি এতটুকু জানি যে আমার তোমাকে চাই। আমি বললাম অধরা পাগলামোর একটা লিমিট থাকা উচিত, তুমি কিন্তু সেটা ছাড়িয়ে যাচ্ছ। আর তাছাড়া তোমরা দুজনই আমাকে ভালোবাসো, কিন্তু এখন কাকে রেখে কাকে বিয়ে করব? এজন্য আমি কাউকেই বিয়ে করব না। আকাশের কথা শুনে পাশ থেকে মৌ চেঁচিয়ে ওঠে, না তোমার বিয়ে করতেই হবে, যে কোনো একজনকে তুমি বেছে নাও। আমি বললাম তো বাকি একজন কই যাবে? মৌ বলল সেটা আমরা দুজন মিলে পরামর্শ করেছি, তুমি আমাদের দুজন থেকে যে কোনো একজনকে নিজের করে নিবে, আর বাকি একজন খুশি খুশি তোমার জীবন থেকে সরে যাবে। আমি বললাম মৌ আমি কাকে বেছে নিব? তোমরা দুজনই তো আমাকে ভালোবাসো। মৌ বলল না, তোমার সিদ্ধান্ত নিতেই হবে। আল্লাহ কি মহাবিপদে পড়লাম, এখন কাকে রেখে আমি কাকে বিয়ে করব? দুজন মিলে যতই সিদ্ধান্ত নেক না কেন বাকি একজন ঠিকই কষ্ট পাবে, যাকে আমি আপন করব না। মৌ বলল তো বলো কাকে বেছে নিবে তুমি? মৌয়ের কথা শুনে পুরো মাথা জ্যাম হয়ে গেছে, মাথায় কিছুই আসছে না। এই সাজ্জাদ কাকে আপন করব এখন আমি? সাজ্জাদ বলল এসব কিছুই আমি জানি না বাপ, তোমার জীবন তুমি সিদ্ধান্ত নাও। তবে আমার মতে মৌ ঠিক কথাই বলেছে,
যে কোনো একজনকে তুই আপন করে নে। আমি বললাম আমাকে ভাবার একটু টাইম দাও মৌ, আজকের রাতটা আমার সময় চাই, কাল আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। মৌ বলল আচ্ছা ঠিক আছে। আমি বললাম যাও, এবার তোমরা যে যার বাড়িতে চলে যাও। মৌ বলল না, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো আমরা, কাল তুমি তোমার সিদ্ধান্ত জানাবে, পরে বাকি জন হাসি খুশি তোমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা দুজন পাশের রুম দুটোতে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার রুমে গেলাম। আর সাজ্জাদ তুইও আজ রাতটা থেকে যা, কালকে চলে যাস। সাজ্জাদ বলল আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম, তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি যে কাকে আপন করা যায়। দুজনই তো আমাকে ভালোবাসে, একজনকে আমিও ভালোবাসি, তবে দ্বিতীয় জন আমাকে গত 5 বছর ধরে ভালোবাসে। কাকে রেখে কাকে আপন করব আমি, আমার তো মাথায় ধরছে না। এত বড় সিদ্ধান্তের মুখোমুখি এই জীবনে প্রথমবার পড়লাম। কাকে রেখে কাকে আপন করব বুঝতে পারছি না আমি, কিন্তু একজনকে তো আপন করতেই হবে আমার, না হয় কাল সকালে দুজন মিলে আমায় চিবিয়ে খেয়ে ফেলবে। না, আমার সিদ্ধান্ত নিতেই হবে। দেমাগে আরো জোর দিলাম, তারপর অনেকটা সময় ভেবে সিদ্ধান্ত নিয়ে নিলাম। হ্যাঁ, সকাল হলে দুজনকে সিদ্ধান্ত জানিয়ে দিব আমি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রুম থেকে বের হব, তখনই দেখি মৌ আর অধরা বসে আছে। মনে হয় যেন সারা রাত দুজনের একজনও ঘুমায়নি। তখনই মৌ বলে উঠল, তো এবার বলো আকাশ, তুমি কাকে আপন করে নিবে? আমি বললাম আগে সাজ্জাদ আসুক, তারপর বলছি। এটা বলতে না বলতেই সাজ্জাদ রুম থেকে বের হয়ে এলো। সাজ্জাদ বলল আকাশ, কিছু ভাবলি কি তুই? আমি বললাম হ্যাঁ ভেবেছি। সাজ্জাদ বলল তো বল। আমি বললাম মৌ আর অধরা, তোমাদের জোরাজোরিতে আমি সিদ্ধান্ত নিয়েছি। সো যাকে আপন করি না কেন বাকি জনের কিন্তু কষ্ট পাওয়া চলবে না, হাসি মুখে মেনে নিতে হবে। আকাশের কথা শুনে দুজনের মুখই গোমরা হয়ে গেল। আল্লাহ, না জানি আকাশ কাকে আপন করে। আমি বললাম দেখো, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমি অধরাকে আবার সুযোগ দিব। আর মৌ সরি, তোমায় আমি বিয়ে করতে পারবো না, আমি অধরাকেই বেছে নিব, কারণ আমি অধরাকে ভালোবাসি আর তাকে একটা শেষ সুযোগ দিতে চাই। আর তাছাড়া তোমার জীবনে কোনো না কোনো কেউ চলে আসবে, কিন্তু অধরার জীবন পুরো অন্ধকার। তার হাত যদি আমি ছেড়ে দেই তাহলে এই জীবনে আর কোনো পুরুষ তাকে গ্রহণ করবে না, কারণ এমন দাগ লেগে গেছে তার শরীরে। তাই তার জীবন রক্ষার্থে আর আমার ভালোবাসার খাতিরে তাকে একটা সুযোগ দিতে চাই। আকাশের কথা শুনে অধরা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে, আর মৌ চোখ মুখ কালো করে সেখানেই দাঁড়িয়ে থাকে। আমি বললাম প্লিজ মৌ, তুমি কষ্ট পেও না, আমি দোয়া করি তোমার জীবনে ভালো কেউ আসবে। আর প্লিজ তুমি সারা জীবন আমার পাশে বন্ধুর মতো থেকো, সেটাই আমি চাই। মৌ বলল না, আমি কষ্ট পাইনি, আমার কর্মের জন্য এমনটা হয়েছে। আমি 5 বছর ধৈর্য ধরে এসে শেষ সময়ে তার দ্বিমুখ দেখিয়েছি। না হয় আজ তুমি আমার হতে। যাক, আফসোস নেই আমার, কারণ তুমি ঠিকই বলেছ, অধরার সত্যি তোমাকে দরকার। না হয় মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। খুব দোয়া রইল তোমাদের জন্য, তোমরা দুজন সুখে থাকো, আর আমি তোমাদের পাশে সারা জীবন বন্ধুর মতোই থাকবো। আমি বললাম ধন্যবাদ মৌ। আর অধরা, তুমি দয়া করে আমাকে ছেড়ে দিয়ে সাইডে দাঁড়াও। অধরা বলল কেন, তোমাকে ছাড়বো কেন? তুমি তো আমায় আপন করে নিয়েছো, এখন তো তোমায় জড়িয়ে ধরার অধিকার আছে আমার। আমি বললাম অধরা, তোমায় বলেছি আমায় ছেড়ে দিয়ে সাইডে গিয়ে দাঁড়াতে। অধরা বলল আচ্ছা ঠিক আছে। অধরা আকাশকে ছেড়ে দিয়ে পাশে গিয়ে দাঁড়ায়। আমি বললাম অধরা, তোমাদের দুজনের কথা মতন আমি সিদ্ধান্ত নিয়ে তোমায় আপন করেছি, কিন্তু এবার একটা সিদ্ধান্ত আমি তোমার উপরে চাপিয়ে দিব। অধরা বলল কি সিদ্ধান্ত আকাশ? আমি বললাম অধরা, তুমি জীবদ্দশায় কোনোদিন আমার থেকে বাচ্চার আশা করতে পারবে না। যতদিন জীবিত থাকবে ততদিন এভাবেই কাটাতে হবে তোমার, কারণ তোমার শরীরে অন্য কোনো পুরুষ স্পর্শ করেছে, তাই সেই শরীর আমি আর কোনোদিনই স্পর্শ করব না। দরকার হয় 2টো বাচ্চা আমরা পালক নিব, তাও তোমার শরীর আমি কোনোদিনই স্পর্শ করব না। আর তুমিও কোনোদিন আমায় শরীরের মোহ দেখাবে না, নিজের শরীর নিয়ে দূরত্ব বজায় রাখবে। আকাশের এইরূপ কথা শুনে অধরার মন খারাপ হয়ে যায়। আকাশ, কি বলছো এসব তুমি? আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছি, তোমার শরীরের কোনো প্রয়োজন নেই আমার, আমি কোনোদিন তোমার শরীর স্পর্শ করব না, কারণ তোমার প্রতি এখনো অনেক রাগ আমার, তাই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে হ্যাঁ, যদি কোনোদিন ভালোবাসা দিয়ে এই রাগ কমাতে পারো সেদিনই তোমাকে কাছে টানবো আমি। এবার বলো তুমি কি রাজি? না হয় মৌকে আপন করে নিব আমি। অধরা বলল হ্যাঁ আমি রাজি, আর ইনশাআল্লাহ তোমার সমস্ত রাগ আমি দূর করে দিব। আমি বললাম সেটা দেখা যাবে, কিন্তু আমি কোনোদিন তোমার শরীরের দিকে ফিরেও তাকাবো না, কথাটার উপরে আমল করার চেষ্টা করব। আকাশের কথা শুনে পাশ থেকে মৌ বলে ওঠে, এই তোমরা কি খালি ঝগড়া করবে নাকি? এখনো কি তোমাদের ঝগড়ার সময় বাকি আছে? আমি বললাম না মৌ, আমি সত্যি বলছি। মৌ বলল হয়েছে, এবার থামো, আর চলো দুজনে কোর্টে, তোমাদের বিয়ে পড়াতে হবে। আমি বললাম হ্যাঁ আমি রেডি হচ্ছি। অধরা, তুমিও রেডি হয়ে নাও, তারপর দুজনে মিলে কোর্টে গিয়ে বিয়ে করে নিব।
একটু পর দুজনে রেডি হয়ে নিলাম। তারপর সাজ্জাদ তার মৌকে সাথে নিয়ে কোর্টে গিয়ে অধরাকে আবারও বিয়ে করলাম। এখন সাময়িকভাবে বিয়ে করেছি, পরে বড় করে অনুষ্ঠান করব। বিয়ে শেষ করে বাসায় এসে পড়েছি। সাজ্জাদ তার বাসায় চলে গিয়েছে আর মৌ তার বাসায়। তবে মৌ যাওয়ার আগে ফরমালভাবে বাসরঘর সাজিয়ে দিয়ে গেছে। যদিও বাসর হবে না, তবুও সে বন্ধুত্বের দায়িত্ব পালন করে গেছে। বাসর ঘরে অধরা আর আমি শুয়ে আছি। আজকে যে আমাদের বাসর সেটা মনেই হচ্ছে না। দুজন দুজনের মতন শুয়ে আছি। হঠাৎই অধরা আমায় জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলো। অধরা, কি করছো কি? এটা কিন্তু কথা ছিল না। অধরা বলল, কথা না হয় ছিল না, কিন্তু আমি তো তোমায় চুমু খাবো। আর দেখো, তোমার কথার অমান্য আমি করছি না। তোমার কাছে কখনোই আমি বাচ্চা চাইবো না, না সেইরূপ কোনো আচরণ আমি তোমার সাথে করব। তোমার যখন ইচ্ছে হবে তখনই সব হবে, কিন্তু এখন তো একটু একটু আদর করাই যায়। জামাই বলে কথা। আর চুমু কপালেই খেয়েছি, অন্য কোথাও খাইনি। ভালোবেসে কপালে 2-1টা চুমু খাওয়াই যায়। আমি বললাম, বাপরে বাপ, তুমি আসলেই লঙ্কা মরিচ। তুমি প্রথম দিনই যেই শুরু করেছো, আমার তো এখন নিজের উপরেই ডাউট হচ্ছে যে আমি আমার কথার উপরে অটুট থাকতে পারবো কিনা। তবে আমার অটুট থাকতেই হবে আমার কথার উপর, সেটা যে করেই হোক। অধরা বলল, তাহলে শুনে রাখো, আমিও দেখব তুমি কতদিন আমার থেকে দূরে থাকো। আমিও সব রকম চেষ্টা চালিয়ে যাব, কিন্তু তোমার শর্তের মধ্যে থেকে নামাজ পড়ে খোদার কাছে আমি পরিপূর্ণরূপে চাইবো তোমায়। ইনশাআল্লাহ আজ না হয় কাল তুমি পরিপূর্ণ আমারই হবে। আমি সেই দিনটার অপেক্ষায় থাকব। আমি বললাম, হ্যাঁ, তুমি সেই দিনটার অপেক্ষায় থাকো, তবে আশা করি সেই দিনটা মৃত্যুর আগে কোনোদিনও আসবে না। সো প্লিজ ছেড়ে দিয়ে ঘুমাও আর রসকসহীন সংসার করার জন্য নিজেকে রেডি করো। এভাবেই শেষ হলো আরও একটা গল্প কাহিনী। তো এভরিওয়ান, ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। জানি না পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে। আর পাঠকরা যারা অধরাকে সাপোর্ট করেছেন তারা তো সবাই খুশি, বাট যারা করেন নাই তাদের বলি, দেখেন, ভালোবাসলে একটা সুযোগ দেওয়াই উচিত। আর আমি সেটাই করেছি। এখানে আমি পাঠকদের মতামতের অনেকটাই মূল্যায়ন করেছি, কারণ বেশিরভাগ পাঠক অধরার কথা বলেছেন। তবে অনেকেই বলবেন বেশিরভাগ গল্পেই আমি শেষটা নায়কের সাথে মিল দেই। এটাও সেম গল্প। দেখেন, কিছুই করার নাই এখানে, কারণ দেখেন, অন্যের সাথে মিল দিলে সবার মনে একটা আক্রোশ থাকবে যে ভালোবেসে কিছুই পেলাম না, অন্যকেই আপন করতে হলো। তার থেকে ভালো অধরাকে কাছে টেনেও দূরে সরিয়ে দিলাম। যেমন ধরেন, বিয়ে করেছি ঠিক, কিন্তু সে তার কৃতকর্মের জন্য কখনোই আকাশের কাছে যেতে পারবে না। সারা জীবন কাছে পেয়েও না পাওয়ার কষ্ট ভুগবে সে। অনেক তো কথা হলো, এবার চললাম। গল্পের সাথে যারা যারা ছিলেন সকলকেই ধন্যবাদ। নতুন গল্প 2-1 দিনের মধ্যে আসতে চলেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।